স্নেহের শিক্ষার্থী সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন সম্পর্কে। রাসায়নিক বন্ধনের আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস। এর আগের ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে অনেক কিছু জেনেছি। গত যে ক্লাসটি ছিল তৃতীয় ক্লাস, সেই ক্লাসটির মধ্যে জেনেছি আমরা সমযোজী বন্ধন সম্পর্কে এবং সমযোজী বন্ধনের ফলে যে মৌলিক অণু এবং যৌগিক অণু তৈরি হয় সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসটিতে আমরা জানব পোলারিটি কি, তারপর HCl এবং পানি যে পোলার যৌগ তার প্রমাণটা আমরা দেখব, তারপরে জানব আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে। তো প্রথমে আমরা শুরু করি পোলারিটি দিয়ে। পোলারিটি শব্দটি এসেছে পুল থেকে। পোলারিটি শব্দটি এসেছে পুল, POLE, পুল, যার অর্থ হচ্ছে মেরু। পুল অর্থ হচ্ছে মেরু। কারণ আমরা সাউথ পুল মানে দক্ষিণ মেরু, নর্থ পুল মানে উত্তর মেরু এগুলো জানি। তো দক্ষিণ মেরু আর উত্তর মেরু পৃথিবীর একেবারে বিপরীত প্রান্ত। তো সেই পুল থেকে পোলারিটি শব্দটি যখন আসছে, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয় যে যৌগের মধ্যে আবার দক্ষিণ মেরু উত্তর মেরুর বিষয় কেন, মানে পোলারিটি কেন। আসলে যৌগের মধ্যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তো হয় না। সেক্ষেত্রে যৌগের মধ্যে দুইটি প্রান্ত তৈরি হয়। একটি প্রান্ত হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটি প্রান্ত হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটি শব্দ কিন্তু একেবারে পরস্পর বিপরীত। তাহলে পৃথিবীর যেমন দক্ষিণ মেরু আর উত্তর মেরু বিপরীত, ঠিক একটি যৌগের মধ্যে যদি ধনাত্মক আর ঋণাত্মক থাকে তারাও পরস্পর বিপরীত এবং তারা বিপরীত প্রান্ত। এই ঘটনাটাকে বোঝানোর জন্য সেই পুল অর্থাৎ পোলারিটি শব্দটি ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে পোলারিটির সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যদি আসে যে কোনো সমযোজী যৌগের মধ্যে বন্ধনজোড় ইলেকট্রন কোনো একটি পরমাণুর দিকে সরে যাওয়ার ফলে যদি যৌগটির মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সৃষ্টি হয়, আংশিক ধনাত্মক এবং সেটা অবশ্যই আংশিক হবে, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আধানের সৃষ্টি হয়, তখন সেই ধর্মটাকেই বলা হয় পোলারিটি। আমরা আরো উদাহরণ দিয়ে বিস্তারিত জানব। তো এবার যদি আমরা কেন পোলারিটি সৃষ্টি হয় সেই বিষয়টা ব্যাখ্যা করি, তাহলে সমযোজী যৌগ সম্পর্কে গত ক্লাসে আমরা শিখেছি। তো কিছু কিছু সমযোজী যৌগের মধ্যে এই পোলারিটি তৈরি হয়, সকল সমযোজী যৌগের মধ্যে না। তাহলে কোন সমযোজীর মধ্যে হয় আর কোনগুলোর মধ্যে হয় না পোলারিটি, সেটা আমরা একটু দেখি। যেমন গত ক্লাসে আমরা হাইড্রোজেনের বন্ধন নিয়ে কথা বলছিলাম। যেমন এই একটি হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে একটি ইলেকট্রন আছে, এই আরেকটি হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে আরেকটি ইলেকট্রন আছে। এই দুইটি ইলেকট্রন দিয়ে তারা একটি সমযোজী বন্ধন তৈরি করেছে। এই বন্ধনের বিষয়টাকে আমরা এইভাবেও দেখাতে পারি যে এই হাইড্রোজেনের সাথে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ এবং তাদের মাঝে দুইটি ইলেকট্রন আছে। ক্লিয়ার? আবার একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথেও সমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিন তাদের বিষয়টাকেও আমরা সমযোজী বন্ধনে যে আবদ্ধ সেটাকে ওইভাবে দেখাতে পারি। এই হাইড্রোজেন এটাও সমযোজী বন্ধন, এখানে হাইড্রোজেন ক্লোরিন এইখানেও সমযোজী বন্ধন, এইখানেও একজোড় বন্ধন ইলেকট্রন আছে, এইখানেও একজোড় বন্ধন ইলেকট্রন আছে। কিন্তু এই একজোড় বন্ধন ইলেকট্রন থাকার পরও এইখানে পোলারিটি ধর্ম নাই। এই সমযোজীর মধ্যে সমযোজীর ক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হয় না, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হয়। কেন? কারণ
এই যে বন্ধনজোড় ইলেকট্রন আছে, এই বন্ধনজোড় ইলেকট্রন হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝামাঝি না থেকে হাইড্রোজেন থেকে একটু দূরে চলে যায় এবং ক্লোরিনের কাছাকাছি সেগুলো বন্ধনজোড় ইলেকট্রন চলে যায়। হাইড্রোজেন আর ক্লোরিন কেন ক্লোরিনের দিকে যায়, হাইড্রোজেনের দিকে কেন না? সেই ক্ষেত্রে আবার ব্যাখ্যা হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের প্রতি ইলেকট্রনের প্রতি ক্লোরিনের একটি বেশি আকর্ষণ অনুভব হয়, মানে ইলেকট্রনকে বেশি কাছে টানে ক্লোরিন ইলেকট্রন পাওয়ার প্রবণতা বেশি। তাহলে এই যে বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসার এই প্রবণতাটা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা আবার আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সেক্ষেত্রে আমরা এটার সংজ্ঞাটা জানি যে সমযোজী বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে কোনো পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বন্ধনজোড় ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে টেনে নিয়ে নেয়, হাইড্রোজেন নেয় না, হাইড্রোজেন থেকে দূরে চলে যায়। তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কম। তাই ক্লোরিনের দিকে ইলেকট্রন জোড় চলে যায়, হাইড্রোজেন থেকে দূরে চলে যায়। ক্লিয়ার? এই বিষয়টা আমরা জানি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পরে আসছি যে পর্যায় সারণীর বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় তাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। তো আমরা জানি পর্যায় সারণীর মধ্যে হাইড্রোজেন থেকে ক্লোরিনের অবস্থান হচ্ছে ডান দিকে, তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কম। তো যদি সমযোজী বন্ধনে আবদ্ধ, বিষয়টাকে আমরা আরো একটু ক্লিয়ার করি। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর মধ্যে একটির তড়িৎ ঋণাত্মকতা বেশি আরেকটির তড়িৎ ঋণাত্মকতা কম থাকে, তাহলে বন্ধনজোড় ইলেকট্রন যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই পরমাণুর দিকে যাবে। আর এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন তাদের মধ্যে তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই, কারণ এই হাইড্রোজেনের যতটুকু তড়িৎ ঋণাত্মকতা এই হাইড্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতা একই পরিমাণে আছে, কারো বেশি কারো কম নাই, যার কারণে বন্ধনজোড় ইলেকট্রন মাঝামাঝিতেই থাকে। আর এই ক্ষেত্রে বন্ধনজোড় ইলেকট্রন ক্লোরিনের কাছে চলে যায়। ক্লিয়ার? এইভাবে যত পরমাণু আছে যদি তাদের একটা থেকে আরেকটার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে তাহলে তার দিকে ইলেকট্রন চলে যাবে। আচ্ছা, ইলেকট্রন এই যে কাছে গেল, কাছে যাওয়ার ফলে কি ঘটনা ঘটে? কাছে যাওয়ার ফলে ক্লোরিন হয়ে যায় ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয়ে যায় ডেল্টা প্লাস। ডেল্টা কি? এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা। ইহা কম পরিমাণে কোনো কিছুকে বোঝানোর জন্য এই ডেল্টা চিহ্নটা ব্যবহার করা হয়। এখন কম কেন? কম হচ্ছে ক্লোরিনের প্রতি ইলেকট্রন গেছে, ক্লোরিনের কাছাকাছি ইলেকট্রন গেছে, ঠিক আছে, আবার হাইড্রোজেন থেকে দূরে চলে গেছে। তাহলে যার দিকে ইলেকট্রন যায়, যে ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি সেই পরমাণুটি হয় মাইনাস, আর যে ইলেকট্রন ছেড়ে দেয়, ত্যাগ করে অথবা যার থেকে দূরে চলে যায়, সে হয় প্লাস। এই ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন কাছে নিয়ে আসছে কিন্তু পুরোপুরি একটি ইলেকট্রনকে গ্রহণ করে নাই, কিছু পরিমাণে সে গ্রহণ করছে। তাহলে কিছু মানে অল্প, এই অল্প বোঝানোর জন্য ডেল্টা মাইনাস। আবার হাইড্রোজেন অল্প পরিমাণে ইলেকট্রন দূরে সরাই দিছে, মানে হাইড্রোজেন থেকে একটু পরিমাণে ইলেকট্রন সরছে, যার কারণে সেটা হবে ডেল্টা প্লাস। আর যদি কেউ পুরোপুরি একটি ইলেকট্রন দান করে দেয়, যেমন আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেখেছি, সোডিয়াম একটি ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করে দেয়, তাই সোডিয়াম হয়ে যায় Na+। আর ওই ক্ষেত্রে ক্লোরিন ওই সোডিয়ামের একটি ইলেকট্রনকে, সম্পূর্ণ ইলেকট্রনটিকে সে গ্রহণ করে। এই জন্য সেই ক্ষেত্রে আয়নিক বন্ধনের ক্ষেত্রে ক্লোরিন হয়
মাইনাস, পুরোপুরি মাইনাস, সোডিয়াম পুরোপুরি প্লাস। এই ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে অল্প পরিমাণে, এর জন্য ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ত্যাগ করছে অল্প পরিমাণে, এর জন্য ডেল্টা প্লাস। ক্লিয়ার? এই বিষয়টাই হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে। এই যে এখন তৈরি হয়ে গেল ক্লোরিনের মধ্যে একটি ঋণাত্মক প্রান্ত আর হাইড্রোজেনের মধ্যে একটি ধনাত্মক প্রান্ত। তাহলে একটি যৌগের মধ্যে, একই যৌগের মধ্যে কিছু অংশ ধনাত্মক, কিছু অংশ ঋণাত্মক, যে কিছু অংশ দক্ষিণ মেরু, কিছু অংশ উত্তর মেরু, ওই রকম ঘটনা ঘটে গেল। এই জন্য HCl যৌগটি হচ্ছে একটি পোলার যৌগ, মানে হাইড্রোজেন ক্লোরাইড একটি পোলার যৌগ। ক্লিয়ার? আচ্ছা, এভাবে পানি H2O যৌগটি কি পোলার যৌগ কিনা সেটা আবার আমরা একটু ব্যাখ্যা করি, কারণ এই H2O পোলারিটি আছে কিনা এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে, দ্রবণীয়তা থেকে শুরু করে অন্যান্য যৌগের অনেক বৈশিষ্ট্য, এবং কোন যৌগ দ্রবণ হবে কোন যৌগ হবে না, এগুলো তার এই পোলারিটির ধর্মের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা দেখি যে পানি H2O অর্থাৎ পানি একটি পোলার যৌগ কিনা। ক্লিয়ার? পানির সংকেত হচ্ছে H2O, H2O। আমরা গত ক্লাসে জেনেছি কিভাবে H2O এর বন্ধন তৈরি হয়। তার H2O যৌগটার যদি আমরা আণবিক সংকেত আঁকি তাহলে এরকম হয়, মাঝে থাকে অক্সিজেন আর দুই পাশে থাকে হাইড্রোজেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ওই যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে সমযোজী বন্ধন তৈরি করে। এখানে এই বন্ধনটি অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি করার জন্য একজোড় ইলেকট্রনের প্রয়োজন। সেই একজোড় ইলেকট্রন উভয় পরমাণুই দিয়েছিল। সমযোজী বন্ধন যখন আমরা পড়েছি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার দেখেছি। এইখানেও হাইড্রোজেন এবং অক্সিজেন যে বন্ধন তৈরি করেছে সেই ক্ষেত্রেও একজোড়া ইলেকট্রন আছে। তো এই একজোড়া ইলেকট্রন কি এখন অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝামাঝিতে থাকবে কিনা, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কিনা, ওই বিষয়টা আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝে এই একজোড় ইলেকট্রন থাকবে কিনা, নাকি কারো পাশে চলে যাবে। অবশ্যই অক্সিজেনের পাশে যাবে, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইজনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। ক্লিয়ার? তাহলে পরবর্তী বিষয়টি, চিত্রটি, প্রকৃতপক্ষে চিত্রটি হচ্ছে এরকম যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝামাঝি ইলেকট্রন না থেকে কিছুটা অক্সিজেনের কাছে চলে গেল, একটু আগেই আমরা দেখেছি যার থেকে ইলেকট্রন চলে যায় সে হয় ডেল্টা প্লাস আর অক্সিজেন হবে ডেল্টা মাইনাস। এই বন্ধনের জন্য এই পাশের বন্ধনটা যদি আবার আমরা খেয়াল করি, এখান থেকে তো হাইড্রোজেন থেকে ইলেকট্রন একটু দূরে চলে গেল, তাহলে এই হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, এই অক্সিজেন হবে ডেল্টা মাইনাস। তাহলে দুই পাশ থেকেই অক্সিজেনের মধ্যে ডেল্টা মাইনাস সাপোর্ট করতেছে। তাহলে আমরা দুই ভাগ ডেল্টা মাইনাস না লিখে 2 ডেল্টা মাইনাস দিয়ে দেব। অক্সিজেন একাই হচ্ছে 2 ডেল্টা মাইনাস। যেহেতু পানির একটি অণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, তাই পানিকে অবশ্যই আমরা বলতে পারি পানি একটি পোলার যৌগ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে। আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় বেশি, আর সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় তুলনামূলকভাবে কম। কেন এগুলো আয়নিক এবং সমযোজী যৌগের এই যে বৈশিষ্ট্যগুলো কেন একজনের বেশি কেন আরেকজনের কম, সেটারই আমরা একটু ডিটেলস ব্যাখ্যাগুলো জানব। তো প্রথমেই
যদি আমরা বলে নেই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিষয়টা আসলে কি। গলনাঙ্ক হচ্ছে কঠিন অবস্থা থেকে একটি পদার্থ যখন তরলে রূপান্তরিত হয় যে তাপমাত্রা, সেটা হচ্ছে তার গলনাঙ্ক। আর তরল থেকে যখন আবার কোনো একটি যৌগ বা পদার্থ তাপের মাধ্যমে, যে তাপের মাধ্যমে সে ফুটতে শুরু করে, বাষ্পে পরিণত হয়, সেই বিষয়টাই হচ্ছে তার স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা বিষয় পড়ে আসছিলাম যে এরকম কঠিন পদার্থের মধ্যে, কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, একদম একটা আরেকটার গায়ের সাথে লেগে থাকে, এই অবস্থায় থাকে। যখন আমরা তাকে তাপ দেই তখন এই অণুগুলো একটা থেকে আরেকটা একটু দূরে চলে যায়, কিছুটা দূরে দূরে থাকে, যে অবস্থাটাকে আমরা বলি তরল। আর তরলকে যখন আমরা আরো তাপ দেই তখন অণুগুলো পরস্পর থেকে আরো অনেক দূরে চলে যায় এবং এই অবস্থাটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। এটা হচ্ছে পদার্থের যে তিনটি অবস্থা তাপের কারণে হয় সেই বিষয়টা, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ে আসছি। যদি একটি আয়নিক যৌগ কঠিন অবস্থায় থাকে, আয়নিক যৌগগুলো বিভিন্ন টাইপের আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটার কঠিন অবস্থাটা আমরা চিন্তা করতেছি। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি আয়নিক যৌগ, তাকে যদি তাপ দেই তখনও সে একটা পর্যায়ে তরল হবে, অর্থাৎ অণুগুলো একটা থেকে আরেকটা দূরে যাবে। তারপরে আরো বেশি যদি আমরা তাপ দিই সেই ক্ষেত্রে অণুগুলো আরো অনেক দূরে দূরে চলে যাবে, ওই নিয়ম অনুসারে। আবার যদি আমরা একটি সমযোজী যৌগের ক্ষেত্রে চিন্তা করি, সমযোজী যৌগের অণুগুলো খুব কাছাকাছি থাকে প্রথম অবস্থায়, কঠিন অবস্থায়। কঠিন, যেমন আমরা মোমের কথা চিন্তা করি, মোম একটি সমযোজী যৌগ, তাকে যদি তাপ দেই এই অণুগুলো পরস্পর থেকে দূরে যাবে এবং আরো বেশি তাপ দিলে এগুলো গ্যাসে পরিণত হবে। কিন্তু পার্থক্যটা কি? এটা কঠিন আয়নিক যৌগের অবস্থা, এটাও কঠিন সমযোজী যৌগের অবস্থা। অবস্থার পার্থক্যটা হবে দুইটার মধ্যে তাপমাত্রার। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তখন সোডিয়ামের এই কঠিন থেকে হবে তরল অবস্থা। আর যদি 1465 ডিগ্রি সেলসিয়াস তাপ দিই তখন সেটা হবে গ্যাসীয় অবস্থা রূপান্তরিত হবে, আর এটা হচ্ছে তরল। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে, মানে সমযোজী যৌগের ক্ষেত্রে, তাদেরকে মাত্র 55 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা তাপ দেই কঠিন মোমকে, তখন সেটা তরলে পরিণত হয়ে যায়। আর যদি আমরা 370 ডিগ্রি সেলসিয়াস তাপ দেই তখন সেটা হয়ে যায় গ্যাসীয়। তাহলে খেয়াল করি আমরা আয়নিক আর সমযোজী যৌগের, সেক্ষেত্রে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক 801। আয়নিক একটির উদাহরণ আছে সোডিয়াম ক্লোরাইডের 801 ডিগ্রি দিলে তখন সে কঠিন থেকে তরল হয়, মানে তার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি। আর মোমের গলনাঙ্ক মাত্র 55 ডিগ্রি, যেটা সমযোজী যৌগ। আবার আয়নিক যৌগের, যার সোডিয়াম ক্লোরাইড, একটির স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি, তখন সে গ্যাসে পরিণত হবে, আর তার মাত্র 370 ডিগ্রি। এই বিষয়টা হচ্ছে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একজনের বেশি, আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কম। কিন্তু কেন, সেই প্রশ্নটা আবার আমাদের একটু জানতে হবে। বিষয়টা হচ্ছে
আয়নিক যৌগগুলোর মধ্যে অণুগুলো, তোমরা জানো আয়নিক যৌগগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়াম থাকে প্লাস আর ক্লোরিন থাকে মাইনাস, সম্পূর্ণরূপে প্লাস আর মাইনাস আকারে থাকে। তাহলে প্রত্যেকটি আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে। এই ক্যাটায়নের চারপাশে অনেকগুলো অ্যানায়ন, অনেকগুলো অ্যানায়নের চারপাশে আবার অনেকগুলো ক্যাটায়ন থাকে। অর্থাৎ আয়নিক যৌগগুলোর মধ্যে এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো সুবিন্যস্তভাবে ত্রিমাত্রিক জালিকা তৈরি করে, যাকে বলা হয় স্ফটিক। অর্থাৎ তারা বিচ্ছিন্নভাবে অণুগুলো নাই, একটি আরেকটির সাথে আরেকটির সাথে এই যে প্লাস মাইনাস এগুলো দিয়ে পরস্পর যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক জালিকা তৈরি করে। যেহেতু এগুলো পরস্পরের সাথে অনেক শক্তভাবে ত্রিমাত্রিক জালিকা তৈরি করে আটকিয়ে থাকে, তাই তাদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন যদি আমরা করতে পারি তখনও না সেই তরলে পরিণত হবে। এই পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি দিতে হয়, সেই শক্তিটার পরিমাণই হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে তাপ শক্তি দিয়ে পরে তাদেরকে বিচ্ছিন্ন করতে হয় অর্থাৎ তরল করতে হয়। আর সমযোজী যৌগের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস না থাকার কারণে তারা পরস্পরের সাথে একটি দুর্বল বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, মানে একটি অণুর সাথে আরেকটি অণুর সম্পর্ক আছে, এই সম্পর্কটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, মানে একটি দুর্বল আকর্ষণ থাকে। এই দুর্বল আকর্ষণ বলটাকে বলা হয়, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এটাকে আবিষ্কার করেছেন, ওনার নাম অনুসারে এই দুর্বল আকর্ষণ বলটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই ভ্যান ডার ওয়ালস বন্ধনটা অল্প পরিমাণে তাপ দিলেই বিচ্ছিন্ন হয়ে যায়, মানে পরস্পর থেকে অণুগুলো দূরে সরতে পারে। যেহেতু অল্প শক্তি দিয়ে অণুগুলোকে দূরে সরানো যাচ্ছে, এই জন্য তাদের গলনাঙ্ক কম। ক্লিয়ার? আর ওই ঘটনার কারণেই আবার তাদেরকে বিচ্ছিন্ন করে আরো দূরে পাঠাইতে পারলে আমরা গ্যাসীয় অবস্থাটা পাবো। এই জন্য এই ক্ষেত্রে তাদের স্ফুটনাঙ্ক আরো বেশি, আর তাদের স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে তাদের বিতর্গত বিন্যাস হওয়ার, স্ফটিক হওয়ার বিষয়ের কারণে আর এদের মধ্যে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কেন বেশি কেন কম। আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। আচ্ছা, তারপরে আমরা পড়ব দ্রবণীয়তা সম্পর্কে। তো দ্রবণীয়তা বিষয়টা আমরা জানি, দ্রবণীয়তা হচ্ছে কোনো একটি পদার্থ যদি দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রাবক মানে কোনো একটি দ্রব যদি দ্রাবকে দ্রবীভূত হয়, তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে দ্রবণীয়তা। আর দুইটা মিশ্রিত হয়ে যেই তৈরি হয় সেটা হচ্ছে দ্রবণ। তো আমরা জানি একেবারে ছোট ক্লাস থেকে পড়ে আসছি, পানি হচ্ছে একটি উৎকৃষ্ট দ্রাবক, মানে পৃথিবীতে যত পদার্থ আছে অনেক পদার্থকেই পানি দ্রবীভূত করতে পারে, এই জন্য পানিকে বলা হয় উৎকৃষ্ট দ্রাবক। পানি ছাড়াও আরো বিভিন্ন ধরনের দ্রাবক আছে, যে পানি উৎকৃষ্ট ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের যে তেলও অনেক কিছুকে দ্রবীভূত করতে পারে। তারপরে আছে অ্যালকোহল, এরাও বিভিন্ন কিছুকে দ্রবীভূত করতে পারে। এছাড়াও আরো অনেক টাইপের দ্রাবক আছে, এরা প্রত্যেকই দ্রাবক, কিন্তু এদের মধ্যে আমরা জানি পানি হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক। ক্লিয়ার? তো এই দ্রবণীয়তার বিষয়গুলো হচ্ছে যৌগিক পদার্থ, মানে যৌগিকের মধ্যে হচ্ছে আয়নিক এবং সমযোজী। এই আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যে পদার্থগুলো আছে এই সমযোজীগুলো সাধারণত তেল, অ্যালকোহল এদের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে আয়নিক গুলো হয় পানির মধ্যে, আর তেল এবং অ্যালকোহলের মধ্যে হয় সমযোজী যৌগগুলো দ্রবীভূত। কেন সেটারও আবার ব্যাখ্যা আছে, যে আয়নিক গুলো কি কেন পানি পছন্দ করে, মানে এদের মধ্যেই কেন এরা দ্রবীভূত হয় আর বাকিগুলো কেন পানিতে দ্রবীভূত হয় না। এই বিষয়টাকে আমরা এখানে লিখছি যে দ্রবণীয়তা হচ্ছে আয়নিক যৌগগুলো পানিতে হয় আর সমযোজী যৌগগুলো হয় জৈব দ্রাবক, এরা হচ্ছে জৈব দ্রাবক,
তেল, অ্যালকোহল। তাহলে পানিতে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হওয়ার বিষয় আছে, কারণ আয়নিক যৌগগুলোর মধ্যে সোডিয়াম এর মধ্যে প্লাস, ক্লোরিনের মধ্যে মাইনাস, আর পানির মধ্যেও আমরা জানি, একটু আগেও দেখলাম, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হয়। এই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস এদের মধ্যে, এই যে পানির মধ্যেও প্লাস মাইনাস আছে, আয়নিক যৌগগুলোর মধ্যেও প্লাস মাইনাস আছে, তাই সেই ক্ষেত্রে পানিতে সহজেই আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়ে যায়। আর সমযোজী যৌগগুলোর মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু পানির মধ্যে প্লাস মাইনাস আছে, এই জন্য সেই ক্ষেত্রে সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। এটা মানে আমরা সংক্ষেপে বললাম, কিন্তু পরের ক্লাসে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হওয়ার আরো উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। সেটা অনেক, এই ক্লাসে বলতে গেলেও অনেক বড় হয়ে যাবে, সেখানে চিত্র সহ এটা ব্যাখ্যা করতে হবে। পরীক্ষার মধ্যে প্রায় আসে যে আয়নিক যৌগগুলো কেন পানিতে দ্রবীভূত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। এটা 4 নম্বরের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রশ্নটা আসে, তো এটাকে একটু বিস্তারিতভাবে আমরা পরের ক্লাসে দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। তো 3 নম্বর পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, বিদ্যুৎ পরিবাহিতা, সেই ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবাহী হয়, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। আর সমযোজী যৌগগুলো হয় বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। যেমন আমরা যদি দুইটি যৌগ নিয়ে দ্রবণ তৈরি করি, যে এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে একটি দ্রবণ তৈরি করলাম, আর এখানে জৈব পদার্থ যেমন চিনি দিয়ে দ্রবণ তৈরি করলাম। দেখা গেছে যে তার মধ্যে যদি অ্যানোড এবং ক্যাথোড দেই, হ্যাঁ, বিদ্যুতের সোর্স একটা দিয়ে দেই, যে একটি বিদ্যুতের সোর্স, এখানে ব্যাটারি দিলাম, ব্যাটারির পজিটিভ নেগেটিভ এটার সাথে, এবং এদিকে দিয়ে একটা বাল্ব যদি আমরা যুক্ত করে দেই, দেখা গেছে এটা জ্বলবে, এরকম ভাবে যুক্ত করলে। কিন্তু এখানে চিনি আছে, চিনির মধ্যে এইভাবে আমরা পজিটিভ আর নেগেটিভ পাবো না, কিন্তু ব্যাটারি দেওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে ব্যাটারি যদি একটা আমরা যুক্ত করিও, তারপরও একটি বাল্ব সংযুক্ত করলে সেই বাল্বটি জ্বলবে না, এটা জ্বলবে না, কিন্তু এটা জ্বলবে। কারণ হচ্ছে তার মধ্যে দিয়ে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, এই জন্য বাল্বটি জ্বলবে। আর চিনি একটি সমযোজী যৌগ, অর্থাৎ তার মধ্যে সমযোজী বন্ধন আছে, এখানে কোনো প্লাস মাইনাস নেই, এই জন্য বিদ্যুৎ পরিবহন করতে সে পারে না, অর্থাৎ বাল্বটি জ্বলবে না। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন কিছু বিষয় নিয়ে সেখানে আরো আলোচনা করব। আয়নিক যৌগগুলোর যে দ্রবণীয়তা, সমযোজী যৌগগুলো কেন দ্রবণীয় হয় না, এবং আছে কিছু কিছু সমযোজী যৌগ আছে আবার তারা পানিতে দ্রবীভূত হয়, এদেরকে নিয়েও প্রশ্ন হয়। তাহলে কোন কোন সমযোজী যৌগগুলো আবার একটু ব্যতিক্রম যে পানিতে দ্রবীভূত হয়, তাদেরকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস কথা বলবো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।